হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো আছো এবং জোরদার প্রস্তুতি নিচ্ছ। এই জোরদার প্রস্তুতিতে যেটা দরকার বিশেষ করে সেটা হচ্ছে আমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স। তো মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আজকে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে অগাস্ট মাস 2024 এর অগাস্ট। প্রথমে আমরা পার্ট 1 করব, তারপর আমরা পার্ট 2 করব, ঠিক যেভাবে আমরা প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা আপডেট করি। চলো তাহলে দেরি না করে পুরো ভিডিওটা দেখা যাক যে অগাস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে কি কি আছে। প্রথমেই আমরা বলে রাখি আজকে আমরা এখানে যেটা করব যে 1 থেকে 15 আগস্ট পর্যন্ত আমরা এখানে 2024 এর কারেন্ট অ্যাফেয়ার্স গুলো দেখব। তো 1 থেকে 15 আগস্টের মধ্যে আমরা কি কি প্যারামিটার দেখব না ইম্পর্টেন্ট ডেট, থিম, অ্যাওয়ার্ড, অ্যাপয়েন্টমেন্ট, স্পোর্টস, রিসেন্ট বুকস, অপারেশন এক্সারসাইজ, বিখ্যাত ব্যক্তিদের মৃত্যু, গভর্নমেন্ট স্কিম, রেল সম্পর্কিত কোনো ইনফরমেশন থাকলে সেটা এবং মিসলেনিয়াস ইনফরমেশন। তো প্রথমেই আমরা ডেট নিয়ে আলোচনা করব। তো প্রথমেই দেখো 1 আগস্ট কি বলা হয়েছে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডে, বিশ্বব্যাপী ওয়েব দিবস। এছাড়াও মনে রাখবে এটা হচ্ছে কি না মুসলিম ওমেন রাইটস ডে, মুসলিম ওমেন রাইটস ডে হিসেবেও দিনটা উদযাপন করা হয়। কবে না 1 আগস্ট। আবার 1 আগস্ট থেকে 7 আগস্ট আমরা উদযাপন করি কি না ওয়ার্ল্ড বেস্ট ফিডিং উইক, বিশ্ব স্তনপান সপ্তাহ। 4 আগস্ট এটা কি বলেছে না ফ্রেন্ডশিপ ডে। এটা মনে রাখবে ভারতবর্ষে উদযাপন করা হয় ফ্রেন্ডশিপ ডে বা বন্ধুত্ব দিবস। এবারে পড়েছিল কোন তারিখে না 4 আগস্ট। এটা হচ্ছে ফার্স্ট সানডে অফ আগস্ট। মাথায় রাখবে প্রত্যেক বছর কি না ভারতে ফার্স্ট সানডে অফ আগস্ট যে তারিখই পড়ুক না কেন সেই তারিখটা উদযাপন করা হয় ফ্রেন্ডশিপ ডে হিসেবে। 6 তারিখটা আমরা উদযাপন করি কি না হিরোশিমা ডে। ঠিক একই রকম যদি 9 তারিখটা দেখি আমরা 9 তারিখ উদযাপন করি নাগাসাকি ডে, এটা তো আমরা সবাই জানি। 7 তারিখটা দেখো দুরকম ভাবে উদযাপন করা হয়, একদিকে ন্যাশনাল হ্যান্ডলুম ডে আর ন্যাশনাল জ্যাভলিন থ্রো ডে, তাই না? এটা আমাদের আগেই ছিল, হ্যান্ডলুম ডেটা আমাদের প্রথম থেকেই ছিল। আর জ্যাভলিন থ্রো ডেটা কেন উদযাপন করা হয় না এই দিনটা উৎসর্গ করা হয়েছে কাকে না নীরজ চোপড়াকে, আমরা জানি তাই তো। এই দিনটা কাকে উৎসর্গ করা হয়েছে না নীরজ চোপড়াকে দিনটা উৎসর্গ করা হয়েছে। তার কারণ গতবারের অলিম্পিকে অর্থাৎ 2021-এর টোকিও অলিম্পিকে ইনি গোল্ড পেয়েছিলেন, তাই তাকে বা তার এই খেলাটাকে উৎসর্গ করা হয় অ্যাজ আ 7 আগস্ট ন্যাশনাল জ্যাভলিন ডে হিসেবে। 9 তারিখটাও দুরকম ভাবে উদযাপন করা হয়, একদিকে হচ্ছে নাগাসাকি ডে, আরেকদিকে কি না ইন্টারন্যাশনাল ডে অফ ওয়ার্ল্ড ইন্ডিজিনিয়াস পিপল অর্থাৎ আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে। 10 তারিখটাও দেখো দুরকম ভাবে উদযাপন করা হয়, একদিকে ওয়ার্ল্ড লায়ন ডে আর একদিকে হচ্ছে ওয়ার্ল্ড বায়োফুয়েল ডে। ইম্পর্টেন্ট ডেট আমরা কেন পড়ে থাকি না যে কোনো পরীক্ষায় এখন একটা কমন ট্রেন্ড আমরা দেখতে পাই যেটা হচ্ছে ইম্পর্টেন্ট ডে থেকে একটা না একটা প্রশ্ন কিন্তু দেয়। তাই অতি অবশ্যই আমাদের ইম্পর্টেন্ট ডেট কিন্তু পড়ে রাখতে হবে বা জেনে রাখতে হবে যাতে আমরা পরীক্ষার সময় সঠিক আনসারটা করে আসতে পারি। তো অগস্ট মাসের 1 থেকে 10 তারিখের পরে নেক্সট আমরা দেখবো 12 থেকে 31 তারিখ পর্যন্ত, যেখানে 12 তারিখটা দুরকম ভাবে উদযাপন করা হচ্ছে, একদিকে ইন্টারন্যাশনাল ইউথ ডে আর একদিকে ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে। তো ইন্টারন্যাশনাল বলছে কত না 12 আগস্ট। এটাই যদি বলতাম মনে করে দেখো যে ন্যাশনাল ইউথ ডেটা কবে, তখন আমরা কি বলতাম না 12 জানুয়ারি, তাই না? বিবেকানন্দর জন্মদিন 12 জানুয়ারি, সেই দিনটাকে আমরা ন্যাশনাল ইউথ ডে হিসেবে কাউন্ট করি। 13 তারিখটা কি বলছে দেখো ওয়ার্ল্ড অর্গান ডোনেশন ডে হিসেবে দিনটা উদযাপন করা হয়। 14 তারিখটা উদযাপন করা হয় কি হিসেবে না আগে আমরা বলতাম পাকিস্তান ইন্ডিপেন্ডেন্স ডে, আর এখন এটা ভারত উদযাপন করে কি হিসেবে না পার্টিশন হরার রিমেম্বার্স ডে, মানে দেশ ভাগের যে ভয়াবহতা সেটাকেই বলতে পারো ফিল করার জন্য দিনটা উদযাপন করা হয়। বিশ্ব মানবিক দিবস বা ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান ডেটা উদযাপন করা হয় কত তারিখে 19 আগস্ট। 23 আগস্ট এটা নতুন করে বলতে পারো ইনক্লুড হয়েছে কি হিসেবে ন্যাশনাল স্পেস ডে। কেন না এই দিন বলতে পারো কি না চন্দ্রপৃষ্ঠে আমরা স্মুথ অবতরণ করি। চন্দ্রায়ন 3 যে ল্যান্ডিংটা হয়েছিল সেই ল্যান্ডিংটা কবে না 23 আগস্ট স্মুথ ল্যান্ডিং হয়েছিল, তাই না? তো শিব শক্তি পয়েন্ট নিশ্চয়ই মনে আছে, জায়গাটার নাম হচ্ছে শিব শক্তি পয়েন্ট, নতুন নামকরণ হয়েছে। তো এই আমাদের যে ইসরোর এই বিষয়ে যে সাকসেস, সেই সাকসেসটাকেই উদযাপন করা হয় এই ন্যাশনাল স্পেস ডে এর মাধ্যমে, যেটা কিনা 23 আগস্ট দিনটা উদযাপন করা হয়।
29শে আগস্ট দেখো দু রকম ভাবে উদযাপন করা হচ্ছে, তিন রকম ভাবে উদযাপন করা হচ্ছে। একদিকে ন্যাশনাল স্পোর্টস ডে, এটা কার জন্মদিন? তখন আমরা কি মনে রাখি না ধ্যানচাঁদ, তাই না? ধ্যানচাঁদের জন্মদিন হিসেবে দিনটা উদযাপন করা হয়। এছাড়া ইন্টারন্যাশনাল ডে এগেইনস্ট নিউক্লিয়ার টেস্ট হিসেবে উদযাপন করা হয়। এছাড়া ওয়ার্ল্ড ওয়াটার উইক হিসেবেও বলতে পারো কি না এই দিনটা উদযাপন করা হয়। আর 31শে আগস্ট কি উদযাপন করা হয় না ইন্টারন্যাশনাল ডে ফর পিপল অফ আফ্রিকান ডিসেন্ডেন্ট, অর্থাৎ আফ্রিকান মানুষদের জন্য একটা আন্তর্জাতিক দিবস হিসেবে উদযাপন করা হয়। কত তারিখ না 31 অগস্ট। ওকে, তাহলে ইম্পর্টেন্ট ডে অগস্ট মাস আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হলো। এর পরে প্যারামিটারটা দেখবো আমরা কি না 1 থেকে 31 তারিখ পর্যন্ত, যেমন ইম্পর্টেন্ট ডেট আমরা দেখলাম ঠিক একই রকম 1 থেকে 31 তারিখ পর্যন্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত থিম গুলো আছে, গুরুত্বপূর্ণ ডেটের গুরুত্বপূর্ণ থিম গুলো আমরা একটু এখানে দেখে নেব। যেমন 1 থেকে 7ই আগস্ট আমরা দেখেছি কি উদযাপন করা হয় ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক, আর এবারে থিমটা কি ছিল ক্লোজিং দ্য গ্যাপ ব্রেস্ট ফিডিং সাপোর্ট ফর অল। এছাড়া 1 আগস্ট আমরা দেখেছি কি উদযাপন করা হয় না একদিকে আমরা কি বললাম না মুসলিম ওমেন রাইটস ডে, আবার আরেকদিকে দেখো তুমি বলতে পারো ওয়ার্ল্ড ফিনটেক ডে, এটা উদযাপন করা হয় 1 আগস্ট। এবারে থিম কি ছিল রেসপন্সিবল এআই ইনক্লুসিভ অ্যান্ড রিসাইলেন্ট। নেক্সট আমরা দেখতে পেলাম কিনা 3 আগস্ট ইন্ডিয়ান অর্গান ডোনেশন ডে। তাহলে খুব ভালো করে মনে রাখবে ওয়ার্ল্ড অর্গান ডোনেশন ডেটা আমরা কবে দেখলাম 13 আগস্ট ওয়ার্ল্ড অর্গান ডোনেশন ডে, আর ইন্ডিয়ান অর্গান ডোনেশন ডেটা যদি বলে কবে তখন মনে রাখবে 3 আগস্ট। এবারে থিম কি ছিল ডোনেট অর্গান সেভ লাইভস। ঠিক একই রকম ভাবে 7 তারিখ দু রকম ভাবে উদযাপন করা হয় হ্যান্ডলুম ডে আর জ্যাভলিন ডে। হ্যান্ডলুম ডে রেসপেক্টে থিমটা হচ্ছে ওয়েভিং সাস্টেনেবল ফিউচার, আর জ্যাভলিন ডে রেসপেক্টে মনে রাখবে এম্পাওয়ারিং ইউথ থ্রু স্পোর্টস। 10 আগস্ট দিনটা কি হিসেবে উদযাপন করা হয় ওয়ার্ল্ড বায়োফুয়েল ডে। এবারে থিম হচ্ছে সাস্টেনেবল বায়োফুয়েল ফুয়েলিং এ গ্রিনার ফিউচার। এটা হচ্ছে 10 আগস্ট ওয়ার্ল্ড বায়োফুয়েল ডে এর থিম। এছাড়াও 10 আগস্ট আমরা উদযাপন করি কি না ওয়ার্ল্ড লায়ন ডে। এবারে থিম কি লায়ন্স ইন দ্য ব্যালেন্স প্রোটেক্টিং দেয়ার ফিউচার। 12ই আগস্ট উদযাপন করা হয় আমরা দেখেছি ইন্টারন্যাশনাল ইউথ ডে। থিমটা কি আছে ফ্রম ক্লিকস টু প্রগ্রেস ইউথ ডিজিটাল পাথওয়ে ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট। 13ই আগস্ট আমরা দেখতেই পেলাম ওয়ার্ল্ড অর্গান ডোনেশন ডে উদযাপন করা হয়। এবারে থিম হচ্ছে বি দ্য রিজন ফর সামওয়ান স্মাইলস টুডে। 14ই আগস্ট পার্টিশন হরর রিমেম্বার্স ডে। থিম কি না অনারিং দ্য ভিকটিম অ্যান্ড রেকগনাইজিং আ ডিপ সাফারিং কজড বাই দ্য পার্টিশন অফ ইন্ডিয়া। 19শে আগস্ট একদিকে আমরা দেখতে পেয়েছি ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান ডে, আরেকদিকে দেখো সংস্কৃত দিবস। সংস্কৃত দিবসের থিমটা কি না ভেদিক হেরিটেজ অ্যান্ড ট্র্যাডিশন, আর হিউম্যানিটেরিয়ান ডে থিমটা কি না হ্যাশট্যাগ অ্যাক্ট ফর হিউম্যানিটি। এটা হচ্ছে 19 আগস্টের থিম। এছাড়া 20 আগস্ট যদি আমরা দেখি দু রকম ভাবে উদযাপন করা হয়, এক হচ্ছে ওয়ার্ল্ড মসকিউটো ডে যার থিমটা কি অ্যাক্সিলারেটিং দ্য ফাইট এগেইনস্ট ম্যালেরিয়া ফর এ মোর ইকুইটেবল ওয়ার্ল্ড। আর 20 আগস্ট সদ্ভাবনা দিবস যেটা আমরা উদযাপন করি তার থিমটা কি আছে ইউনিটি ইন ডাইভার্সিটি। 23 তারিখ আমরা উদযাপন করলাম কি না ন্যাশনাল স্পেস ডে। এবারে থিম কি টাচিং লাইফ ওয়াইল টাচিং দ্য মুন ইন্ডিয়াস স্পেস সাগা। 29শে আগস্ট আমরা উদযাপন করি একদিকে ন্যাশনাল স্পোর্টস ডে, আরেকদিকে কি না ইন্টারন্যাশনাল ডে এগেইনস্ট নিউক্লিয়ার টেস্ট। নিউক্লিয়ার টেস্টের থিমটা কি দ্য পাথ টু জিরো দ্য রোল অফ দ্য ইউনাইটেড নেশন ইন নিউক্লিয়ার ডিসআর্মামেন্ট। আর 29শে আগস্ট ন্যাশনাল স্পোর্টস ডে থিমটা কি স্পোর্টস ফর প্রমোশন ফর পিসফুল অ্যান্ড ইনক্লুসিভ সোসাইটি। তাহলে 1 থেকে 29শে আগস্ট পর্যন্ত আমরা গুরুত্বপূর্ণ থিমগুলো কিন্তু দেখে নিলাম। এবার প্রশ্ন হচ্ছে যে কোন থিমগুলো আমরা গুরুত্ব দিয়ে পড়বো, কোনগুলো পরীক্ষায় আসার মতো। দেখো যেগুলো আসার মতো সেগুলো প্রত্যেকটাই মোটামুটি এখানে দেওয়া আছে। এবার তোমাকে এখানে একটু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। কি অ্যাপ্লাই করতে হবে না যে থিমগুলো ছোট, ধরো তোমাকে জিজ্ঞেস করবে কিন্তু এইগুলো দিয়ে যে ইউনিটি ইন ডাইভার্সিটি এটা পার্টিকুলার কোন তারিখের থিম, তখন 4টে অপশন দেবে সদ্ভাবনা দিবস, মসকিউটো ডে, ন্যাশনাল স্পেস ডে বা ইন্টারন্যাশনাল ডে এগেইনস্ট নিউক্লিয়ার টেস্ট। যার মধ্যে তোমাকে কারেক্ট আনসার করতে হবে সদ্ভাবনা দিবস হলো। আর যে থিমগুলো বড় বড় সেখান থেকে কি জিজ্ঞেস করবে না ডেটটা জিজ্ঞেস করবে, বলবে টাচিং দ্য লাইফ while touching the moon India's space saga is the theme of National Space Day which was observed on, তখন ডেটটা জিজ্ঞেস করবে তোমাকে, তখন সেক্ষেত্রে তোমাকে তারিখটা মনে রাখতে হবে।
তাহলে ইন শর্ট থিমগুলো যেগুলো ছোট ছোট সেগুলো থিমগুলো মনে রাখবো, আর যেগুলো বড় সেগুলোর ক্ষেত্রে ডেটটা মনে রাখবো। ক্লিয়ার? আশা করি প্রত্যেকের কাছে ক্লিয়ার হলো। তাহলে থিমের পরে চলে যাব কি আমরা, পুরস্কার। অগাস্ট মাসের ফার্স্ট পার্টে কোনো গুরুত্বপূর্ণ পুরস্কার নেই যেটা তোমাকে পড়তে হবে বা পরীক্ষায় আসতে পারে, তাই সেটা এখানে দেওয়া নেই, চিন্তা করার কোনো কারণ নেই। সেকেন্ড পার্টে অবশ্যই থাকতে পারে। বই কি কিছু আছে? আছে, দুটো বই আছে। একটা হচ্ছে ইন্ডিয়া @100, এনভাইজনিং টুমরো ইকোনমি পাওয়ার হাউস, কার লেখা? না কেভি সুব্রমণিয়ামের লেখা। আর নাম্বার 2 কল ফর দ্য গির আ কফি টেবিল বুক, এটা কার লেখা? না পরিমল ধীরাজলাল নাথওয়ানির লেখা। দুটো বই রয়েছে রিসেন্ট বুকস এর মধ্যে অগস্ট মাসের প্রথম পার্টে। ইন্ডিয়া @100, এনভাইজনিং টুমরোজ ইকোনমিক্স পাওয়ার হাউস, কার লেখা? কেভি সুব্রমণিয়ামের লেখা। আর কল ফর দ্য গির আ কফি টেবিল বুক, এটা কার লেখা? পরিমল ধীরাজ লাল নাথওয়ানির লেখা। চলে আসো অ্যাপয়েন্টমেন্টের মধ্যে যদি আমরা দেখি প্রথম অ্যাপয়েন্টমেন্টটা কি আছে না নিউ চেয়ারপারসন অফ ইউপিএসসি। তো আমরা জানি ইউপিএসসি আগে চেয়ারম্যান কে ছিল? মনোজ সোনি, তার জায়গায় নতুন কে দায়িত্ব নিল? প্রীতি সুদান। আমাকে পরীক্ষায় এটাই জিজ্ঞেস করবে যে ইউপিএসসি নতুন চেয়ারম্যান কাকে করা হলো, তখন আমার আনসার হচ্ছে কি না প্রীতি সুদান, যিনি কিনা দায়িত্বে থাকবেন 29 এপ্রিল 2025 পর্যন্ত। ওকে, নাম্বার 2 নেক্সট অ্যাপয়েন্টমেন্ট যদি আমরা দেখি এসএসবি ডিজি দলজিৎ সিং চৌধুরী টেক্স ওভার দ্য অ্যাডিশনাল চার্জ অফ ডিজি অফ বিএসএফ। তাহলে দলজিৎ সিং চৌধুরী যিনি কিনা অলরেডি ডাইরেক্টর জেনারেল ছিলেন কিসের? না সশস্ত্র সীমা বলের, তিনি বলতে পারো অতিরিক্ত দায়িত্ব নিলেন কিসের? না বিএসএফ এর ডিজি হিসেবে। তাহলে আমাকে বলতে পারে বিএসএফ এর অতিরিক্ত দায়িত্ব নিলেন যিনি, তার নাম কি? নাম হচ্ছে দলজিৎ সিং চৌধুরী। বা পরীক্ষার প্রশ্নটা এভাবেও আসতে পারে যে এসএসবির বর্তমান ডিজি কে আছেন, তখনও আমার আনসার কি না দলজিৎ সিং চৌধুরী। নেক্সট চলে আসো টিউনিশিয়া, ক্যাপিটালটার নাম কি না টিউনিস, আমরা সবাই জানি। সেখানকার নতুন প্রাইম মিনিস্টার কাকে করা হলো? সেক্ষেত্রে মনে রাখবে নতুন প্রাইম মিনিস্টার করা হলো কামেল মাদৌরিকে। সেখানকার প্রেসিডেন্ট অর্থাৎ টিউনিশিয়ার প্রেসিডেন্ট যার নাম হচ্ছে কাইস সাইদ, যিনি কিনা অ্যাপয়েন্ট করলেন কামেল মাদৌরিকে অ্যাজ আ নিউ প্রাইম মিনিস্টার অফ টিউনিশিয়া। কার জায়গায় ইনি এই দায়িত্বটা দিলেন? না আহমেদ হাচানির জায়গায় বলতে পারো অ্যাপয়েন্ট করা হলো কাকে? কামেল মাদৌরিকে। চলে আসো নেক্সট, তাহলে অ্যাপয়েন্টমেন্টের পরে নেক্সট সেগমেন্টটা দেখবো আমরা কি না ইম্পর্টেন্ট কোনো স্কিম বা কোনো অ্যাপ বা কিছু আছে কিনা। সেক্ষেত্রে আমরা দেখবো যে না গভর্নমেন্ট বিল, স্কিম বা অ্যাপ অগস্ট মাসের প্রথম পার্টের মধ্যে তেমন কোনো গুরুত্বপূর্ণ নেই যেটা তোমাকে পড়তে হবে। তাহলে নেক্সট সেগমেন্টে চলে যাব, কি আছে না স্পোর্টস এর মধ্যে আমরা প্রথমেই দেখবো কি না প্যারিস অলিম্পিক 2024, যেটা খুব ভাইটাল, তাই না? পরীক্ষায় দিতেই পারে। এখান থেকে আমাকে কি কি জিনিস মনে রাখতে হবে না এবারের এডিশনটা কততম হলো? 33তম। কবে স্টার্ট হয়েছে? 26শে জুলাই। কবে এন্ড হয়েছে? 11ই আগস্ট। এবারের অলিম্পিকের স্লোগান কি ছিল? গেমস ওয়াইড ওপেন। টোটাল ইভেন্ট কটা ছিল? 329টা। টোটাল স্পোর্টস যদি দেখি আমরা 32টা। নেক্সট ওয়ান এক্সপেক্টেড অ্যাথলিট কত ছিল? 10,500। হোস্ট সিটি কোন শহর এটা আয়োজন করেছিল? না প্যারিস। ইন্ডিয়া থেকে টোটাল কতজন পার্টিসিপেট করেছিল অ্যাজ অ্যান অ্যাথলিট? 117 জন অ্যাথলিট, যারা কিনা এবারে প্যারিস অলিম্পিকে কিনা প্রতিযোগিতায় পার্টিসিপেট করেছিল। লোগো, প্যারিস অলিম্পিকের লোগো যদি আমরা দেখি তিনটে সিম্বল নিয়ে বলতে পারো প্যারিস অলিম্পিকের লোগোটা তৈরি, যার মধ্যে প্রথমটা কি না গোল্ড মেডেল, তারপর হচ্ছে অলিম্পিক ফ্লেম, আর তারপর হচ্ছে কি না মারিয়ানে। হলো তিনটে সিম্বল নিয়ে বলতে পারো প্যারিস অলিম্পিকের লোগোটা তৈরি হয়েছে। এবার এক এক করে দেখবো আমরা। গোল্ড মেডেল বলতে আমরা কি বুঝছি না এটা সিম্বলাইজ কি করছে না অ্যাচিভমেন্টকে সিম্বলাইজ করছে। ফ্লেম বলতে গেলে এটা সিম্বলাইজ করছে এনার্জিকে, আর মারিয়ানে এটা সিম্বলাইজ করছে গোটা ফ্রান্সকে। এই তিনটেই বলতে পারো কম্বিনেশনে কি না এবারে লোগো। ওকে, মনে রাখতে হবে এবারের লোগোটা কি না তিনটে সিম্বলকে কম্বাইন করে করা হয়েছে, দ্য গোল্ড মেডেল, দ্য ফ্লেম, আর হচ্ছে মারিয়ানে। আর এর যে এমব্লেমটা এটা ইন্সপায়ার হয়েছে কোথা থেকে? তখন মনে রাখবে আর্ট ডেকো থেকে ইন্সপায়ার হয়েছে এর এমব্লেমটা। চলে আসুন নেক্সট, ম্যাসকট পরীক্ষা দিতে পারে যে এবারে 2024-এ প্যারিস অলিম্পিকের ম্যাসকটটার নাম কি? ম্যাসকটটার নাম হচ্ছে ফিগ্রি। ওকে, যেটা কিনা বলতে পারো ফ্রেঞ্চ রিপাবলিকের লিবার্টি অ্যালিগোরিক্যাল ফিগার এবং বলতে পারো ফিগ্রিয়ান্স হ্যাটকে কিনা রিপ্রেজেন্ট করছে।
অফিসিয়াল লোগোটার নাম কি, ম্যাসকটটার নাম কি? ম্যাসকটটার নাম হচ্ছে ফিকরি, যেটা দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আর কি বলতে পারে 2024 প্যারিস অলিম্পিকের মোটো কি ছিল? সেক্ষেত্রে মনে রাখবে অ্যালোন উই গো ফাস্টার বাট টুগেদার উই গো ফার্দার। অ্যালোন উই গো ফাস্টার বাট টুগেদার উই গো ফার্দার এবারের মোটো ছিল কিসের? না প্যারিস অলিম্পিকের রেসপেক্টে। ইন্ডিয়াস ফ্ল্যাগ বিয়ারার পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট, ভারতের পক্ষ থেকে কিনা পতাকা বহন করে। তাহলে এক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে ওপেনিং সেরিমনিতে ইন্ডিয়ান ফ্ল্যাগ বিয়ারার কে ছিল? না পিভি সিন্ধু, আর তার সঙ্গে কে ছিল? না শরৎ কামাল। ওপেনিংটা হয় কোথায়? না এবারে প্যারিস অলিম্পিক ওপেন হয় কি না শিন নদীর উপরে, তাই না? আর ক্লোজিং সেরিমনি রেসপেক্টে যদি বলে ভারতের হয়ে পতাকা বহন করেছিল কে? সেক্ষেত্রে মনে রাখবো পিয়া শ্রীজেশ আর হচ্ছে মানু বাকার, যারা কিনা ক্লোজিং সেরিমনিতে ভারতের হয়ে পতাকা বহন করেছিল। মনে রাখতে হবে এই প্রথম ভারত থেকে যে অ্যাথলিটদের যে টিমটা গেছিল সেটা হচ্ছে সব থেকে কিনা লার্জেস্ট এভার, ইন্ডিয়াস লার্জেস্ট এভার রিপ্রেজেন্টেশন হয় এবারের অলিম্পিকে, যেখানে ইন্ডিয়া টোটাল 117 জন অ্যাথলিটসকে বলতে পারো পার্টিসিপেট করতে পাঠিয়েছিল। ইন্ডিয়া এবারে প্যারিস অলিম্পিকের রেজাল্ট যদি বলি, টোটাল মেডেল পেয়েছে কটা? না 6টা মেডেল পেয়েছে, যার মধ্যে একটা সিলভার 5টা ব্রোঞ্জ। যার মধ্যে প্রথম নামটা আমাকে বলতেই হবে, সেটা কিনা মানু বাকার। ইনি ভারতের পক্ষ থেকে কিনা প্রথম মেডেলটা পান প্যারিস অলিম্পিক 2024-এ। তিনি প্রথমে কিনা ব্রোঞ্জ পান। ইনি হচ্ছেন প্রথম মহিলা যে কিনা অলিম্পিকে শুটিং এ মেডেল পেলেন। পরবর্তী ক্ষেত্রে তিনি আরো ইতিহাস তৈরি করেন। ইনি হচ্ছেন ফার্স্ট ইন্ডিয়ান টু উইন 2 medal at a single edition of the Olympic after she clinched a mixed team 10-meter air pistol bronze with Sarabjot Singh। তাহলে প্রথমত তিনি ইন্ডিভিজুয়ালি ব্রোঞ্জ পান, পরবর্তীকালে বলতে পারো 10 মিটার এয়ার পিস্তলে যুগ্মভাবে সরবজোত সিং এর সঙ্গেও বলতে পারো কি না ব্রোঞ্জ মেডেল পান, এবং এই নিয়ে তিনি এই প্রথম বলতে পারো একটা ইতিহাসও তৈরি করে ফেলেন। এরপর ভারতীয় হিসেবে যার নামটা না বললেই নয়, স্বপ্নীল কুশালে। ইনি শুটিং এ বলতে পারো কি না মেডেল পান। বলছে ইন্ডিয়াস বিগেস্ট হল ইন স্পোর্টস ইন এ সিঙ্গেল এডিশন অফ দ্য অলিম্পিক। তাহলে স্বপ্নীল কুশালে হচ্ছে দ্বিতীয় ভারতীয় হিসেবে বলতে পারো এবারের অলিম্পিকে মেডেল পায়। এছাড়া ইন্ডিয়ান মেন্স হকি টিম যে কিনা টোকিও অলিম্পিক 2020 যে সাকসেস সেটাকেই ধরে রাখে, এবং এখানেও বলতে পারো কিনা মেডেল পায়। কি মেডেল পায়? না ব্রোঞ্জ মেডেল পায়। নেক্সট আমরা যদি দেখি নীরজ চোপড়া, যার উপর আমাদের প্রচুর আশা ভরসা ছিল, কিন্তু এবারের অলিম্পিকে ইন্ডিভিজুয়ালি তিনি কি মেডেল পান? না সিলভার মেডেল পান তার জ্যাভলিন থ্রো রেসপেক্টে। পরবর্তী সময় যদি আমরা দেখি আমান শেরাওয়াত, ইনি কিনা ইন্ডিয়ার ইয়ংগেস্ট অলিম্পিক মেডেলিস্ট হিসেবে উঠে আসেন। তিনি রেসলিং এ ভারতের পক্ষে ব্রোঞ্জ মেডেল পেন। এরপর যদি আমরা দেখি কিনা আমাদের প্যারিস অলিম্পিকের পারফরমেন্স যদি দেখি না, আমরা 6টা পোটেনশিয়াল মেডেল কিন্তু এবারে মিস করেছি, যার মধ্যে লক্ষ্য সেনের মেডেল, মীরাবাই চানু, মানু বাকার, যারা কিনা বলতে পারো যে কিনা থার্ড মেডেলও কিন্তু নিতে পারতো এবারে। এছাড়াও যদি বলতে পারো না ভিনেশ ফোগাট, যার ডিসকোয়ালিফিকেশনটা এবারে ভারতকে জেনুইন একটা সোনা থেকে বঞ্চিত করলো, এবং এই ভিনেশ ফোগাটের ডিসকোয়ালিফিকেশন নিয়ে পরবর্তী ক্ষেত্রে কিন্তু অনেক বিতর্ক সৃষ্টি হয়। ওভারঅল যদি আমরা দেখি ইন্ডিয়ার অ্যাচিভমেন্ট অলিম্পিকের রেসপেক্টে, তাহলে এখনো পর্যন্ত ইন্ডিয়া অলিম্পিকে টোটাল 41খানা মেডেল পেয়েছে। এই অলিম্পিকে নয়, কিন্তু ওভারঅল অলিম্পিকে ইন্ডিয়া 41টা মেডেল পেয়েছে। যার সূত্রপাতটা হয়েছিল কবে? না নরমান পিত্রাজের ডুয়াল সিলভার দিয়ে, যেটা হয়েছিল প্যারিসে 1900 সালে যে অলিম্পিকটা হয়েছিল, যেখানে ইন্ডিয়া প্রথম তার খাতা খোলে। পরবর্তী সময় কেডি যাদব যে কিনা রেসলিং এ ব্রোঞ্জ মেডেল পায় হেলসিঙ্কি অলিম্পিক 1952-তে, এবং ইনি হচ্ছেন প্রথম ইন্ডিভিজুয়াল অ্যাথলিট স্বাধীন ভারত থেকে যে কিনা অলিম্পিকে মেডেল পায়। পরবর্তী সময় কারনাম মালেশ্বরী হচ্ছেন প্রথম মহিলা যে কিনা বলতে পারো অলিম্পিকে মেডেল পায়। কত সাল? না 2000। কোন অলিম্পিক? না সিডনি অলিম্পিকে। ইন্ডিয়াস ওভারঅল অ্যাচিভমেন্টের মধ্যে আমরা আর যার নাম বলতে পারি কি না অভিনব বিন্দ্রা। ইনি হচ্ছেন প্রথম ভারতীয় যে কিনা অলিম্পিকে গোল্ড মেডেল পান ইন্ডিভিজুয়ালি বেজিং অলিম্পিক 2008-এ। পরবর্তীকালে এই ধারা অব্যাহত রাখে কে? নীরজ চোপড়া, যে কিনা টোকিও অলিম্পিক 2020-21-এ গোল্ড মেডেল পায় ভারতের তরফ থেকে। ভারতীয় হকি এখনো পর্যন্ত অলিম্পিকে 13খানা মেডেল পেয়েছে, যার মধ্যে মনে রাখবো 8টা গোল্ড রয়েছে, এবং এখনো পর্যন্ত বিগেস্ট কন্ট্রিবিউটর বলতে পারো অলিম্পিকে কারা? নেই ভারতীয় হকি।
India returned its best ever haul of 7 medals including 1 gold from Tokyo in 2020. আর ভারতের এখনো পর্যন্ত যদি বলি অলিম্পিকের সেরা পারফরমেন্স কোথায় বা কত সালে, না 2020 টোকিও অলিম্পিকটাই ছিল ভারতের সর্বকালের সেরা পারফরমেন্স এখনো পর্যন্ত। এবারে 2024-এ যদি আমরা দেখি বা ইন্ডিয়াস অলিম্পিক মেডেলের রেসপেক্টে, যেখানে নীরজ চোপড়া সিলভার, মানু বাকার ব্রোঞ্জ, মানু বাকার জয়েন্টলি সরবজিৎ সিং এর সঙ্গে ব্রোঞ্জ, স্বপ্নীল কুশালে ব্রোঞ্জ, আর টিম ইন্ডিয়া হকির তরফ থেকে ব্রোঞ্জ এবং আমান শেরাওয়াত বলতে পারো ব্রোঞ্জ। তাহলে একটা সিলভার আর 5টা ব্রোঞ্জ পায় কে, না ইন্ডিয়া এবারের অলিম্পিকে। ওভারঅল যদি আমরা দেখি 2024-এর প্যারিস অলিম্পিকের মেডেল টেবিলটা, সেক্ষেত্রে 1 নম্বরে রয়েছে ইউএসএ। টোটাল মেডেল ইউএসএ কতগুলো, না 126। আর সেখানেই মনে রাখবে ইন্ডিয়ার র্যাঙ্ক কত হয়েছে, এটাও পরীক্ষায় দেয় 71 হচ্ছে ইন্ডিয়ার র্যাঙ্ক। ইন্ডিয়ার টোটাল মেডেল কটা, ইন্ডিয়ার টোটাল মেডেল হচ্ছে 6টা। তাহলে 1 নম্বরে যে দেশটা আছে এটা একটু মনে রাখার চেষ্টা করব, আর ভারতের র্যাঙ্কিং কত সেক্ষেত্রে একটু মনে রাখার চেষ্টা করব। চলে আসুন নেক্সট, পরেরটা কি বলছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফ থেকে অফিসিয়ালি ডিক্লেয়ার করা হয় ইন্ডিয়া যারা কিনা আয়োজন করবে 2025-এর মেন্স এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট ইন টি20 ফরম্যাট, এবং বাংলাদেশ যে কিনা আয়োজন করবে 2027-এর এশিয়া কাপ টুর্নামেন্ট ওডিআই ফরম্যাটে। তাহলে সম্প্রতি এসিসি এশিয়ান ক্রিকেট কাউন্সিল যে কিনা 2025-এর এশিয়া কাপ টি20 আয়োজন করবে কারা, না ইন্ডিয়া। আর এশিয়া কাপ 2027-এর ওডিআই ফরম্যাটটা কারা আয়োজন করবে বলে, না বাংলাদেশ যারা কিনা আয়োজন করবে। দীনেশ কার্তিক সম্প্রতি অ্যাপয়েন্টেড হয় কোথায়, না অ্যাজ অ্যাম্বাসেডর অফ সাউথ আফ্রিকা 20 লিগ। তাহলে আমরা জানি একজন ভারতীয় প্রাক্তন ক্রিকেটার এবং আরসিবির অন্যতম মেন্টর, যার নাম হচ্ছে দীনেশ কার্তিক। ইনি সম্প্রতি অফিসিয়ালি জয়েন করেন বা তাকে অ্যাম্বাসেডর করা হয়, লিগ অ্যাম্বাসেডর করা হয় কোথায়, না সাউথ আফ্রিকার প্রিমিয়ার টি20 ক্রিকেট লিগে। ওকে, টি20 ক্রিকেট লিগে তাকে কিনা কি করা হয়, না লিগ অ্যাম্বাসেডর করা হয়। মনে রাখবো কি না, ইনি বলতে পারো সাউথ আফ্রিকান এই ক্রিকেট লিগে অন্যতম রাষ্ট্রদূত এবং তার সঙ্গে আরসিবির নতুন মেন্টর হিসেবেও কিন্তু কাজ করছেন। তাহলে স্পোর্টস এর পরে চলে আসবো আমরা বিখ্যাত পার্সোনালিটি যারা মারা গেল। এই প্রসঙ্গে প্রথমে যে নামটা না বললেই নয়, ইয়ামিনী কৃষ্ণমূর্তি, একজন বিখ্যাত ক্লাসিক্যাল ড্যান্সার। আমরা জানি ইনি সম্প্রতি মারা গেছেন, 83 বছর বয়স হয়েছিল। ইনি ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী পুরস্কার পান 1968-এ, পদ্মভূষণ পুরস্কার পান 2001-এ, এছাড়াও পদ্মবিভূষণ পুরস্কার পান হচ্ছে 2016। ইয়ামিনী কৃষ্ণমূর্তি পরে আমরা যে নামটা পড়বো অবশ্যই হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য। ইনি হচ্ছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, কমিউনিস্ট পার্টির অন্যতম লিডার। 80 বছর বয়সে কি না ইনি মারা যান। 1944 সালের 1 মার্চ কলকাতাতে জন্মগ্রহণ হয়। ইনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে 2000 থেকে 2001, 2001 থেকে 2006 এবং 2006 থেকে 2011 পর্যন্ত কর্মরত ছিলেন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করলেও তিনি এটি নিতে রিফিউজ করেন। সালটা ছিল মনে রাখবো 2022। নেক্সট আমরা চলে আসবো কিনা ফেমাস এক্সারসাইজ বা মিলিটারি এক্সারসাইজ আমরা দেখে নেব। অগস্ট মাসের ফার্স্ট পার্টের মধ্যে কোনো কিছু গুরুত্বপূর্ণ এক্সারসাইজ বা অপারেশন হয়েছে কিনা। প্রথম যে নামটা আমরা মনে রাখবো সেটা কি না, এক্সারসাইজ তরঙ্গ শক্তি। কি বলেছে, এটা হচ্ছে লার্জেস্ট মাল্টিল্যাটারাল এয়ার এক্সারসাইজ, যেটা শুরু হয়েছে কোথায়, সুলুর এয়ার বেস। কোথায় আছে এটা, তামিলনাড়ুর কোয়েম্বাটুরে। It is the first multinational air exercise to be conducted on Indian soil after 61 years. দীর্ঘ 61 বছর পর এই ধরনের একটা মাল্টিন্যাশনাল এয়ার এক্সারসাইজ কন্ডাক্ট করতে চলেছে ইন্ডিয়া। এটার প্রথম ফেজটা হচ্ছে কোথায়, তামিলনাড়ুতে। এটা চালু হয়েছে 6 অগস্ট থেকে, চলবে হচ্ছে 14 আগস্ট পর্যন্ত। আর দ্বিতীয় ফেজটা হবে কবে, না দ্বিতীয় ফেজটা হবে 29 অগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত। কোথায় হচ্ছে, না রাজস্থানের যোধপুরে অনুষ্ঠিত হচ্ছে। তরঙ্গ শক্তির পর আমরা দেখব কি না পর্বত প্রহার এক্সারসাইজ। এটা একটা মহড়া। পর্বত প্রহার কথাটার মানে হচ্ছে মাউন্টেন স্ট্রাইক। এটা একটা লার্জ স্কেল স্ট্রাইক ক্রপস এক্সারসাইজ ইন দ্য ইউটি অফ লাদাখ। তাহলে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে এটা একটা ইন্টারনাল মহড়ার আয়োজন করা হয়েছিল, যার নাম হচ্ছে পর্বত প্রহার। কোথায়, না ইউনিয়ন টেরিটরি লাদাখে বলতে পারো এটা কন্ডাক্ট করা হয়। ইন্ডিয়ার স্ট্র্যাটেজিক মিলিটারি কে ফোকাস করে হাই অল্টিটিউড ওয়ারফেয়ার এবং অপারেশন কে টেস্ট করার জন্য বলতে পারো ইন্ডিয়া চায়না বর্ডারে এই মহড়াটা প্র্যাকটিস করা হয়, যার নাম হচ্ছে পর্বত প্রহার।
এরপর আমরা দেখবো কি না এক্সারসাইজ উদারা শক্তি 2024, যেখানে ইন্ডিয়ান এয়ারফোর্স এর একটা কন্টিনজেন্ট যারা কিনা পার্টিসিপেট করলো এই মহড়াতে। এটা একটা বাইল্যাটারাল এয়ার এক্সারসাইজ, কার সাথে না মালয়েশিয়ান এয়ারফোর্সের সাথে ইন্ডিয়ান এয়ারফোর্স, যেটা কিনা কন্ডাক্ট করলো 5th অগস্ট থেকে 9th অগস্ট 2024 পর্যন্ত। কোথায় হলো এটা না মালয়েশিয়াতে কন্ডাক্ট করা হলো। দুটো দেশের বলতে পারো অপারেশনাল এফিসিয়েন্সি, টেকনিক্যাল এক্সপার্ট এবং বলতে পারো এয়ারফোর্স যারা কিনা নিজেদের মধ্যে কি না এই মহড়ার মাধ্যমে টেকনিক্যাল জিনিস আদান প্রদান করে। এক্সারসাইজ উদারা শক্তির পর আমরা চলে আসবো এক্সারসাইজ মিত্র শক্তি 2024। এবারের এডিশনটা হচ্ছে 10th এডিশন। শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ান আর্মির মধ্যে এটা কন্ডাক্ট করা হয়। এটা কোথায় হয়েছে? এটা হয়েছে শ্রীলঙ্কাতে, পার্টিকুলার জায়গাটার নাম হচ্ছে মাদুরু ওয়ো আর্মি ট্রেনিং স্কুল, যেখানে এটা কন্ডাক্ট করা হয়েছে। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে যাতে সম্পর্ক আরো মজবুত হয় তার জন্যই বলতে পারো এই বায়োল্যাটারাল এক্সারসাইজটা করা হয়, যার নাম এক্সারসাইজ মিত্র শক্তি। পরীক্ষায় প্রশ্ন দেবে এটা কোন দুটো দেশের মধ্যে হলো, তখন আনসার ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা, বা বলতে পারে ভারতের সাথে কোন দেশ এখানে পার্টিসিপেট করলো, তখন তোমার আনসারটা হবে কি না ইন্ডিয়ার সাথে শ্রীলঙ্কা পার্টিসিপেট করলো। হলো, তাহলে এক্সারসাইজ মহড়ার পরে আমরা চলে আসবো লাস্ট ফেজ, এটা হচ্ছে মিসলেনিয়াস। মিসলেনিয়াসের মধ্যে প্রথম প্রশ্নটা আমরা দেখবো কি বলে বলা হয়েছে, সম্প্রতি নতুন নাম করা হয়েছে কোথাকার না রামনগর ডিস্ট্রিক্টের নাম করা হয়েছে কি না বেঙ্গালুরু সাউথ ডিস্ট্রিক্ট। তাহলে রামনগর জেলার নাম পরিবর্তন করে নতুন নাম কি রাখা হলো বেঙ্গালুরু সাউথ ডিস্ট্রিক্ট। 26শে জুলাই 2024 কর্ণাটকা গভর্নমেন্ট যে কিনা অ্যাপ্রুভাল দেয় এই প্রপোজালটা। কি প্রপোজাল না রামনগর ডিস্ট্রিক্টের নাম পরিবর্তন করে বেঙ্গালুরু সাউথ ডিস্ট্রিক্ট করার। এই নাম পরিবর্তনটা যে হয় এটা বলতে পারো লোকাল পিপলদের ডিমান্ড অনুযায়ী বলতে পারো এটা করা হয়। আর এই ডিস্ট্রিক্টের মধ্যে রামনগর, মাগাদি, কনকপুরা, চন্নাপটনা এবং বলতে পারো কিনা হারোহালি তালুকা রয়েছে। 46তম ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি মিটিং যেটা কোথায় অনুষ্ঠিত হলো যদি বলে তখন আনসার হচ্ছে নিউ দিল্লি। ইউনেস্কোর তরফ থেকে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি আয়োজন করে এবারে কারা? প্রথমবার এটা আয়োজন করে হচ্ছে ইন্ডিয়া, ফার্স্ট টাইম এটা আয়োজন করে হচ্ছে ইন্ডিয়া। কোথায় আয়োজন করে? দিল্লিতে করে। এটা চলে 21 থেকে 31 জুলাই পর্যন্ত, যেখানে কিনা 26টা নতুন হেরিটেজ সাইট ঘোষণা করে ইউনেস্কো এই কমিটির সুপারিশ অনুযায়ী। চলে আসো জার্মানি যারা কিনা জয়েন করলো কোথায় না ইউনাইটেড নেশন কমান্ড ইন সাউথ কোরিয়া। তাহলে জার্মানি 18তম মেম্বার স্টেট হিসেবে সাউথ কোরিয়াতে ইউএন কমান্ডে বলতে পারো জয়েন করলো। ঘটনাটা ঘটলো কবে? 2 অগস্ট 2024, যেখানে ফেডারেল রিপাবলিক অফ জার্মানি অফিসিয়ালি জয়েন করলো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দ্বারা পরিচালিত ইউএন কমান্ড, যেটা রয়েছে কোথায় না সাউথ কোরিয়া সিওলে। 18তম মেম্বার কান্ট্রি হিসেবে জয়েন করলো। আর কি বলছে না জার্মান বিকাম দ্য 18th member state of UNC, a group that help police and heavily fortified border with North Korea has committed to defend the South in event of war. চলে আসো পরেরটা 32তম ইন্টারন্যাশনাল কনফারেন্স হলো। কিসের উপরে কনফারেন্স হলো? এগ্রিকালচারাল ইকোনমিক্স এর উপরে কনফারেন্স হলো, যেটার উদ্বোধন করলো কে না আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। ওকে, এটা কততম অবশ্যই মনে রাখতে হবে 32তম। এটা কোথায় হলো না নিউ দিল্লিতে হলো। এই ধরনের বলতে পারো কনফারেন্স ইন্ডিয়া আয়োজন করলো কত বছর পরে? 65 বছর পরে, 65 ইয়ার্স। ওকে, ইন্ডিয়া এর আগে এটার আয়োজন করেছিল 1958-এ, হয়েছিল কোথায় না মহীশূর কর্ণাটকাতে হয়েছিল। এবারে থিমটা কি? এবারে বলতে পারো এগ্রিকালচারাল ইকোনমিক্স এর থিমটা হচ্ছে ট্রান্সফর্মিং টুয়ার্ডস সাস্টেনেবল এগ্রি ফুড সিস্টেম, যেটা হচ্ছে এবারে থিমটা। নেক্সট, ইসরো সিলেক্ট করলো 2 জন নতুন ক্রিউ মেম্বারকে। কিসের জন্য? অ্যাক্সিয়াম 4 মিশনের জন্য। ওকে, ইসরোর তরফ থেকে অ্যানাউন্স করা হলো ন্যাশনাল মিশন অ্যাসাইনমেন্ট বোর্ড, যারা কিনা 2 জন ভারতীয় অ্যাস্ট্রোনট, যার মধ্যে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা এবং গ্রুপ ক্যাপ্টেন কিনা প্রশান্ত বালাকৃষ্ণন নায়ারকে সিলেক্টেড করলো। কিসের জন্য না অ্যাক্সিয়াম 4 মিশনের জন্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের রেসপেক্টে। উইং কমান্ডার শুভাংশু শুক্লা হ্যাজ বিন অ্যাসাইন অ্যাজ আ প্রাইম মিশন পাইলট, আর যেখানে গ্রুপ ক্যাপ্টেন কিনা প্রশান্ত বালাকৃষ্ণন উইল বি হিজ ব্যাকআপ। তাহলে কোনো কারণে যদি শুভাংশু শুক্লার কোনো প্রবলেম হয়, ব্যাকআপ হিসেবে যাকে রাখা হয়েছে তার নাম কি? গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণ নায়ার। নেক্সট, বলতে পারো হেলথ কেয়ার অ্যাটেন্ডেন্স কে এনশিওর করার জন্য উপস্থিত পোর্টাল লঞ্চ করলো
যে রাজ্য সরকার যদি জিজ্ঞেস করে রাজ্য সরকারটার নাম কি না ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের চিফ মিনিস্টার হেমন্ত সোরেন বলতে পারো লঞ্চ করলো উপস্থিতি পোর্টাল টু এনশিওর ডেইলি অ্যাটেন্ডেন্স অফ ডক্টর, প্যারামেডিক্যাল স্টাফ এন্ড আদার এমপ্লয়ি আন্ডার দ্য হেলথ ডিপার্টমেন্ট। তাহলে হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে ডাক্তার, প্যারামেডিক্যাল স্টাফ এবং অন্যান্য যে সমস্ত এমপ্লয়ি আছে তাদের কি না বলতে পারো অ্যাটেন্ডেন্স কে এনশিওর করা হলো যে পোর্টালটার মাধ্যমে, তার নাম উপস্থিতি পোর্টাল, যেটা একটা ক্রস ভেরিফিকেশন করার জন্যই বলতে পারো পোর্টালটা করা। এটা একটা বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম, এটা করা হলো। চলে আসুন নেক্সট, পিকক স্যাংচুয়ারি, যার একটার নাম কি, একটার নাম হচ্ছে আদি চুংচাংগিরি, আরেকটার নাম কি, আরেকটার নাম হচ্ছে চুলাংনাউর। দুটোই রয়েছে কোথায় না, একটা হচ্ছে কর্ণাটকা আর একটা হচ্ছে কেরালা। এই দুটো বলতে পারো পিকক স্যাংচুয়ারি রিসেন্টলি উদ্বোধন করলেন কে না ইউনিয়ন মিনিস্টার ভূপেন্দ্র যাদব, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ, যিনি কিনা সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে এই ঘোষণাটা করলেন। ওকে, ব্রিডিং এন্ড কনজারভেশন সেন্টার হ্যাভ বিন এস্টাবলিশড বাই মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট and climate change to protect the peacock, the national bird of India since 1963. তাহলে আমরা জানি ময়ূর হচ্ছে আমাদের ন্যাশনাল বার্ড অফ ইন্ডিয়া 1963 থেকে। তো তাদেরকে সংরক্ষণ এবং তাদের ব্রিডিং প্রসেসকে বজায় রাখার জন্যই বলতে পারো এই স্যাংচুয়ারি ওপেন করা হয়। চলে আসুন নেক্সট, নোবেল লরিয়েট মোহাম্মদ ইউনুস, নোবেল লরিয়েট মোহাম্মদ ইউনুস নেমড চিফ অ্যাডভাইজার অফ বাংলাদেশি ইন্টারিম গভর্নমেন্ট। তাহলে আমরা জানি যে বাংলাদেশে এখন অন্তর্বর্তীকালীন সরকার চালাচ্ছে কে না মোহাম্মদ ইউনুস, সেটাই এখানে বলেছে। 6th of August 2024 নোবেল পিস প্রাইজ উইনার মোহাম্মদ ইউনুস, a Bangladeshi banker, has been appointed as a chief advisor of Bangladesh interim government by Bangladesh President Mohammad Sahabuddin। তাহলে বাংলাদেশের রাষ্ট্রপতি কর্তৃক বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়েছে কাকে না নোবেল প্রাইজ উইনার মোহাম্মদ ইউনুসকে। যতদিন পর্যন্ত না ইলেকশন হচ্ছে বাংলাদেশে ততদিন পর্যন্ত ইনি দায়িত্বে থাকবেন বাংলাদেশকে পরিচালনা করার। চলে আসুন নেক্সট, রেখা শর্মা, যিনি কিনা তার পজিশন থেকে সরে গেলেন, এনসিডব্লিউ চেয়ারপারসন থেকে বলতে পারো সরে গেলেন। এনসিডব্লিউ মানে ন্যাশনাল কমিশন ফর ওমেন, এনসিডব্লিউ থেকে বলতে পারো সরে গেলেন কে, রেখা শর্মা। যদিও তার টিনিয়রটা এন্ড হচ্ছিল 6th অগস্ট, তার আগেই বলতে পারো রেখা শর্মা তিনি কিনা চেয়ারপারসন হিসেবে বলতে পারো সরে গেলেন তার দায়িত্ব থেকে। ইনি 2018-তে বলতে পারো চেয়ারপারসন হন এবং দুটো টার্ম অর্থাৎ 2018 থেকে 21 এবং 21 থেকে 24 দুটো টার্মে এনার থাকার কথা ছিল। তো ইনি মেয়াদ কমপ্লিটের আগেই বলতে পারো তার পোস্ট থেকে স্টেপ ডাউন করেন। হ্যালো এভরিওয়ান, পার্ট 1 আমাদের এখানে কমপ্লিট হলো। এবার আমরা দেখব পার্ট 2, অগস্ট মাসের পার্ট 2 ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা এখানে কমপ্লিট করব, তাহলেই গোটা আগস্ট মাস আমাদের হয়ে যাবে। এখানে আমরা 16 থেকে 31 আগস্ট পর্যন্ত আপডেটটা একটু দেখে নেব। তো 16 থেকে 31-এর মধ্যে আমরা সেম প্যারামিটারের উপরেই পড়ব। প্রথমে আমাদের ইম্পর্টেন্ট ডেট, এগুলো আমাদের আগেই হয়ে গেছে, নতুন করে বলার কিছু নেই, এখানে অলরেডি ডান। ইম্পর্টেন্ট ডেট, ইম্পর্টেন্ট থিমসও আমাদের আগে আলোচনা হয়ে গেছে, তাই নতুন করে এখানে কিছু বলার নেই। ইম্পর্টেন্ট থিমস, ডিরেক্টলি আমরা পুরস্কার বা অ্যাওয়ার্ডস এর অনার্সে চলে যাব। তো পুরস্কারের মধ্যে প্রথম যে পুরস্কারটা সেটা হচ্ছে কি না ইন্ডিয়াস রিচেস্ট ম্যান। কি বললাম? ইন্ডিয়াস রিচেস্ট ম্যান কাদের মতে না হারুন ইন্ডিয়া রিচ লিস্ট সম্প্রতি প্রকাশ করেছে 2024-এ। সেখানে ইন্ডিয়ার রিচেস্ট ম্যান কে হয়েছে না গৌতম আদানি, যার সম্পত্তির পরিমাণ 11,61,800 কোটি টাকা। ওকে, সম্পত্তির পরিমাণ 11,61,800 কোটি টাকা। কে হয়েছে? গৌতম আদানি। এবারে হারুন ইন্ডিয়া যে রিচ লিস্ট প্রকাশ করেছে সেটা কততম এডিশন না সেটা হচ্ছে 13তম এডিশন। আর এই লিস্টেই সেকেন্ড পজিশনে আছে কে না সেকেন্ড পজিশনে আছে মুকেশ আম্বানি। তার সম্পত্তির পরিমাণ কত না 10,14,700 কোটি টাকা। 3 নম্বর পজিশনে আছে HCL টেকনোলজির কর্ণধার যার নাম হচ্ছে শিব নাদার। তার সম্পত্তির পরিমাণ কত না তার সম্পত্তির পরিমাণ হচ্ছে 3,14,000 কোটি টাকা। এবার এখানে একটু একটা জিনিস মনে রাখবে, এই যে রিপোর্টটা প্রকাশ করা হয়েছে এই রিপোর্টটা কাদের মতে? হারুন ইন্ডিয়া রিচ লিস্ট। ওকে, ফ্ল্যাকচুয়েট হয়, আজকে আম্বানি 1 নম্বরে আছে, কালকে আদানি 1 নম্বরে। পরীক্ষার সময় এটা মাথায় বসিয়ে রাখবে না যে সব ক্ষেত্রেই হয়তো আদানি নাম্বার 1 আম্বানি নাম্বার 2।
পরীক্ষার সময় আনসার করার আগে দেখে নেবে যে কাদের মতে বলেছে, কারণ এই কাদের মতেটা ডিফার হয়ে যায়। যেমন হয়তো টাইমস এর মতে তুমি দেখলে হয়তো সেখানে আম্বানি 1 নম্বরে আছে, আদানি 2 নম্বরে আছে। আবার এখানে তুমি দেখছো হারুন রিচ লিস্ট অনুযায়ী আদানি 1 নম্বরে আছে, আম্বানি 2 নম্বরে আছে। তাই প্রথম দেখবে কোশ্চেনটা কাকে নিয়ে করেছে, মানে কাদের মতে আম্বানি বা আদানি 1 নম্বরে আছে, তবেই আনসারটা করবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে অ্যাওয়ার্ডের পরে নেক্সট সেগমেন্টটা হচ্ছে বুকস এন্ড অথার্স। এখানে দুটো বই আছে, দুটো বইয়ের মধ্যে প্রথম বইটার নাম কি, ভারত কে 75 মহান ক্রান্তিকারী, লেখকের নাম হরিবংশ নারায়ণ সিং। আর দ্বিতীয় হচ্ছে গান্ধিয়ান স্টেটসম্যান অফ বিহার, নীতিশ কুমার, লেখক হচ্ছে অশোক চৌধুরী এবং তার মেয়ে, যার নাম হচ্ছে সম্ভবী চৌধুরী। অশোক চৌধুরী আর তার মেয়ে সম্ভবী চৌধুরী। তাহলে বিহার কে গান্ধী নীতিশ কুমার বইটার লেখক হচ্ছে অশোক চৌধুরী এবং তার মেয়ে সম্ভবী চৌধুরী। আর ভারতকে 75 মহান ক্রান্তিকারী বইটার লেখক কে না, হরিবংশ নারায়ণ সিং। দুটো ইম্পর্টেন্ট বই রিসেন্ট বুকস এন্ড অথার্স টপিকের মধ্যে রয়েছে। নেক্সট অ্যাপয়েন্টমেন্ট। অ্যাপয়েন্টমেন্টের রেসপেক্টে প্রথমেই আমরা যেটা পড়বো, জাস্ট হেডলাইনটা ধরেই মনে রাখবে যে থাইল্যান্ডের ইয়ংগেস্ট পিএম হিসেবে সম্প্রতি যিনি দায়িত্ব নিলেন তার নাম কি, নাম হচ্ছে কি না, পেটংট্রাং সিনাওয়াত্রা। ওকে, পেটংট্রাং সিনাওয়াত্রা যিনি কিনা থাইল্যান্ডের ইয়ংগেস্ট প্রাইম মিনিস্টার হিসেবে দায়িত্ব নিলেন। বয়স কত, 37 বছর। শুধু তাই নয়, ইনি হচ্ছেন ইয়ংগেস্ট এভার এবং সেকেন্ড ফিমেল প্রাইম মিনিস্টার অফ থাইল্যান্ড। ইনি হচ্ছেন ইয়ংগেস্ট এভার আর সেকেন্ড ফিমেল প্রাইম মিনিস্টার অফ থাইল্যান্ড। আমাকে পরীক্ষায় প্রশ্ন দেবে যে থাইল্যান্ডের বর্তমান বা নতুন প্রধানমন্ত্রী যিনি হয়েছেন তার নাম কি, বা আমাকে পরীক্ষায় প্রশ্ন দেবে কি না থাইল্যান্ডের ইয়ংগেস্ট ফিমেল প্রাইম মিনিস্টার হিসেবে যিনি দায়িত্ব নিলেন তার নাম কি, বা আমাকে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে কি না পেটংট্রাং সিনাওয়াত্রা ইনি কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে বা ইয়ংগেস্ট প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন, তখন আমার আনসার হচ্ছে থাইল্যান্ড। নেক্সট, ইন্ডিয়াস পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ টু ইউনাইটেড নেশন, সম্মিলিত জাতিপুঞ্জে ভারতের কি না স্থায়ী প্রতিনিধি হিসেবে যাকে দায়িত্ব দেওয়া হলো নাম কি, নাম হচ্ছে প্রভাথানী হরিশ। কি নাম বললাম না, প্রভাথানেনী হরিশ, যাকে সম্প্রতি ইন্ডিয়াস পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ টু ইউনাইটেড নেশন করা হয়েছে। কেন করা হয়েছে, আগে কে ছিল, রুচিরা কাম্বোজ, যিনি কিনা রিটায়ারমেন্ট করলেন কবে, জুন 2024-এ। তিনি ছিলেন প্রথম মহিলা, ফার্স্ট ওম্যান বিকাম দ্য ইন্ডিয়ান অ্যাম্বাসেডর টু দ্য ইউনাইটেড নেশন। তাহলে ইনি হচ্ছেন প্রথম ভারতীয় মহিলা হিসেবে, রাষ্ট্রদূত হিসেবে ইউনাইটেড নেশনে ছিলেন, সম্প্রতি রিটায়ার করেছেন। তাই তার জায়গায় বলতে পারো দায়িত্ব নিলেন কে না, দায়িত্ব নিলেন হচ্ছে পারভাথানিনী হরিশ। আর ইনি বর্তমানে, অর্থাৎ এই হরিশ বর্তমানে ইন্ডিয়াস অ্যাম্বাসেডর হিসেবে জার্মানিতে দায়িত্বে ছিলেন নভেম্বর 2021 থেকে। তাকেই ইউনাইটেড নেশনে ইন্ডিয়াস পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসেবে অ্যাপয়েন্ট করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় আসার মতো একটা। নেক্সট 3 নম্বর অ্যাপয়েন্টমেন্ট কি, আমরা দেখতে পাচ্ছি একজন সিনেমা আর্টিস্ট যার নাম হচ্ছে রামচরণ, নামটা আমরা নিশ্চয়ই জানি। তো তেলেগু সিনেমার অন্যতম সুপারস্টার রামচরণ, যাকে কিনা সম্মানিত করা হলো অ্যাম্বাসেডর অফ ইন্ডিয়ান আর্টস অ্যান্ড কালচার দিয়ে, কোথায়, অ্যাট ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল। কোথায় হলো এটা, মেলবোর্ন, মানে হচ্ছে অস্ট্রেলিয়া 2024। তাহলে অস্ট্রেলিয়ার মেলবোর্নে 2024-এ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে অ্যাম্বাসেডর অফ ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারের সম্মানে সম্মানিত করা হলো কাকে না, তেলেগু সুপারস্টার রামচরণকে। ওকে, পুরো নাম যদি আমরা দেখি, কনিদেলা রামচরণ তেজা, ইনি হচ্ছেন তেলেগু সুপারস্টার যাকে কিনা এই সম্মানে সম্মানিত করা হলো। এটা অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল মেলবোর্ন 2024, এটা হয়েছে 15 থেকে 25 আগস্ট পর্যন্ত। ওকে, 15 থেকে 25 আগস্ট পর্যন্ত কোথায় হয়েছে না, অস্ট্রেলিয়ায় এটা অনুষ্ঠিত হয়েছে। চলে আসুন নেক্সট, এনএসজি। আমরা জানি এটা ফুল ফর্ম কি না, ন্যাশনাল সিকিউরিটি গার্ড। এই ন্যাশনাল সিকিউরিটি গার্ডের নতুন ডাইরেক্টর জেনারেল হিসেবে যাকে দায়িত্ব দেওয়া হলো, সম্প্রতি অ্যাপয়েন্টমেন্ট কমিটি অন ক্যাবিনেট অ্যাফেয়ারের তরফ থেকে, যেটা কিনা পরিচালনা করে কিনা আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী রিসেন্টলি অ্যাপয়েন্ট করলো কাকে না, বি শ্রীনিবাসকে বা বি শ্রীনিবাসনকে কি হিসেবে, অ্যাজ আ ডাইরেক্টর জেনারেল অফ ন্যাশনাল সিকিউরিটি গার্ড হিসেবে। ওকে, ইনি এই পোস্টে থাকবেন হচ্ছে 31 আগস্ট 2027 পর্যন্ত। ইনি
1992 সালের, অর্থাৎ এই বি শ্রীনিবাসন 1992 সালের একজন আইপিএস অফিসার বিহার ক্যাডার থেকে, এবং বর্তমানে ইনি কিনা ডিরেক্টর অফ বিহার পুলিশ একাডেমি রাজগীর বিহার কর্মরত। অর্থাৎ বর্তমানে ইনি ডিরেক্টর অফ বিহার পুলিশ একাডেমি হিসেবে রাজগীরে কর্মরত। তাকেই সম্প্রতি কিনা দায়িত্ব দেওয়া হলো কিসের, না এনএসজি নতুন ডাইরেক্টর জেনারেল হিসেবে, অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি গার্ডের নতুন ডিজি হিসেবে। ইনি একজন আইপিএস অফিসার 1992 ব্যাচের বিহার ক্যাডার থেকে। তাহলে পরীক্ষায় আমার প্রশ্ন কি আসবে, না এনএসজি নতুন ডাইরেক্টর জেনারেল কাকে করা হলো, তখন আমার আনসার কি, আমার আনসার হচ্ছে কি, না বি শ্রীনিবাসন। চলে আসো নেক্সট, নিউ চেয়ারপারসন অফ ন্যাসকম। আচ্ছা, তার আগে আমাকে জেনে রাখতে হবে এই ন্যাসকম কথাটার পুরো অর্থ কি। ন্যাসকম কথাটার পুরো অর্থ হচ্ছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানিজ। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানি, এটা হচ্ছে ফুল ফর্ম, পরীক্ষায় দিয়ে থাকে। তো সেখানেই 26শে আগস্ট 2024 সিন্ধু গঙ্গাধরন, ওকে, কাকে করা হয়েছে, সিন্ধু গঙ্গাধরনকে কি না, যিনি কিনা ম্যানেজিং ডিরেক্টর অফ এসএপি ল্যাব ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, তাকেই সম্প্রতি চেয়ারপারসন হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে। কোথায়, না ন্যাসকমে। কার জায়গায়, না ইনি রাজেশ নাম্বিয়ারের জায়গায় বলতে পারো দায়িত্ব নিলেন। তাহলে সিন্ধু গঙ্গাধরন, যিনি কিনা বর্তমানে ম্যানেজিং ডিরেক্টর অফ এসএপি ল্যাব ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডে কর্মরত ছিলেন, তাকেই ন্যাসকম অর্থাৎ ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানিজের কিনা নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হলো। কার জায়গায়, ইনি কার জায়গায় আসছেন, তখন মনে রাখবে রাজেশ নাম্বিয়ারের জায়গায় ইনি দায়িত্ব নিলেন। চলে আসুন নেক্সট, গভর্নমেন্ট বিল স্কিম অ্যাপ। তাহলে অ্যাপয়েন্টমেন্ট কমপ্লিট হয়ে গেল। প্রথম পার্টটা ছিল আমাদের ইম্পর্টেন্ট ডেট আমরা যেহেতু ফার্স্ট পার্টে পড়েছি, তাই নতুন করে আমরা এখানে সেটা নিয়ে আলোচনা করলাম না। তারপর ছিল আমাদের ইম্পর্টেন্ট থিম, সেটাও আমাদের পার্ট 1-এ হয়ে গেছে, তাই আলোচনার কোনো বিষয়বস্তু নেই। অ্যাওয়ার্ডস দেখলাম আমরা এখানে, রিসেন্ট বুকস এন্ড আদার্স পড়লাম এবং তার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করলাম। নেক্সট প্যারামিটার কি আছে এখানে, না গভর্নমেন্টের নতুন কোনো বিল, স্কিম বা অ্যাপ আছে কিনা। প্রথম যে স্কিমটা নিয়ে আমরা আলোচনা করব, স্কিমটার নাম কি, না হিম উন্নতি। তোমাকে প্রশ্ন করতে পারে এই স্কিমটা কোন রাজ্য সরকার লঞ্চ করেছে, প্রশ্নের মধ্যেই উত্তর দেওয়া আছে। দেখো এখানে HIM, হিম মানেই তুমি মনে রাখবে কি, না হিমাচল প্রদেশ, একদম শর্ট ফর্ম। তাহলে এটা কারা লঞ্চ করেছে, হিমাচল প্রদেশ গভর্নমেন্টের তরফ থেকে বলতে পারো এই উদ্যোগটা বা নতুন উদ্যোগটা নেওয়া হয়েছে, যার নাম হিম উন্নতি। উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে প্রমোটিং ন্যাচারাল ফার্মিং অ্যাক্রস দ্য স্টেট। সারা রাজ্যে যাতে কৃষকরা ন্যাচারাল ফার্মিং এ উদ্যোগী হয়, সেটাই প্রমোট করা হচ্ছে এই স্কিমের অন্যতম উদ্দেশ্য। মনে রাখতে হবে কি, না এটার জন্য হিমাচল প্রদেশ গভর্নমেন্ট কত টাকা বরাদ্দ করেছে, না 150 কোটি টাকা বলতে পারো এই স্কিমের আন্ডারে বরাদ্দ করেছে। আর এটা প্রায় 1,92,00,000 ফার্মার যারা কিনা অলরেডি প্র্যাকটিস করছে কেমিক্যাল ফ্রি ফার্মিং এর, নিয়ার অ্যাবাউট প্রায় 32,149 হেক্টর ল্যান্ডের উপরে, তাদেরকে বুস্ট আপ করা হবে এই স্কিমের আন্ডারে। ওকে, তাহলে দ্য স্কিম রিপ্রেজেন্ট দ্য থার্ড ফেজ অফ রাজীব গান্ধী স্টার্টআপ যোজনা। তাহলে রাজীব গান্ধী স্টার্টআপ যোজনার থার্ড ফেজে বলতে পারো এই স্কিমটাকে কিনা ইন্ট্রোডিউস করা হয়েছে। এটা একটা কিনা ইনসেন্টিভাইজিং ন্যাচারাল ফার্মিং প্র্যাকটিস, মানে তুমি যদি কৃষক হও আর তুমি যদি ন্যাচারাল ফার্মিং করো, তাহলে গভর্নমেন্টের পক্ষ থেকে তোমাকে একটা কিনা রেমুনারেশন দেওয়া হবে। এটাই এই স্কিমটার অন্যতম বৈশিষ্ট্য। আন্ডার দিস স্কিম দ্য গভর্নমেন্ট উইল কম্বাইন small holding farmer in order to enable bulk production and ensure a sufficient marketable surplus. তাহলে এই স্কিমের আন্ডারে গভর্নমেন্ট কি করবে, যারা ছোট চাষি তারা যাতে আরো বেশি করে ফসল ফলাতে পারে সেটাকে এনসিওর করবে, এবং মার্কেটে যাতে সেটা সঠিকভাবে বিক্রি হয় সেটা দেখার দায়িত্ব হচ্ছে গভর্নমেন্টের। তাহলে মনে রাখবে এই স্কিমটার নাম কি, হিম উন্নতি। কোন স্টেট লঞ্চ করেছে, হিমাচল প্রদেশ গভর্নমেন্টের তরফ থেকে এটা লঞ্চ করা হয়েছে। চলে আসুন নেক্সট স্কিম। নেক্সট স্কিমটার নাম কি, M-YUVA স্কিম। M-YUVA স্কিম এটা কিসের জন্য, টু এম্পাওয়ার ইউথ এন্টারপ্রেনার। তাহলে যাতে আরো বেশি করে যুব উদ্যোক্তা যারা আছে তাদের ক্ষমতায়ন করা যায়, তার জন্যই এই স্কিমটা লঞ্চ করা হলো। 15ই আগস্ট 2024 ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে
কোথায় লঞ্চ হলো? উত্তরপ্রদেশে লঞ্চ করলেন সেখানকার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। স্কিমটার পুরো নাম কি? এম ইউবা স্কিমটার পুরো নাম মুখ্যমন্ত্রী যুবা উদ্যম বিকাশ অভিযান। উদ্দেশ্য কি? যাতে উত্তরপ্রদেশে যে সমস্ত ইউথরা আছে তাদেরকে আরো বেশি করে এম্পাওয়ার করা যায়, এটাই হচ্ছে উদ্দেশ্য। এই স্কিমের আন্ডারে প্রায় 1 লক্ষ ইয়ং এন্টারপ্রেনার প্রতি বছর তৈরি করা হবে এবং যেখানে কিনা সরকারের পক্ষ থেকে 5 লাখ টাকা পর্যন্ত ইন্টারেস্ট ফ্রি লোন দেওয়া হবে, যাতে যুবকরা নিজের পায়ে দাঁড়াতে পারে বা ব্যবসা শুরু করতে পারে। তার জন্য সরকারের পক্ষ থেকে কিনা 5 লাখ টাকা বরাদ্দ করা হবে। The government has allotted rupees 1000 crore in 2024-25 budget to support this initiative. আর এই উদ্যোগটাকে সাপোর্ট করার জন্য গভর্নমেন্টের তরফ থেকে কি না উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে 2024-25 বাজেটে প্রায় 1000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তাহলে উত্তরপ্রদেশে যুবকরা বা যুব উদ্যোক্তাদের আরো বলতে পারো বুস্ট আপ করার জন্য উত্তরপ্রদেশের সরকারের তরফ থেকে নতুন এই স্কিমটা লঞ্চ করা হয়েছে। ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে স্কিমটার নাম এম ইউবা স্কিম, পুরো অর্থ মুখ্যমন্ত্রী যুবা উদ্যম বিকাশ যোজনা। যে স্কিমের আন্ডারে সরকারের উদ্দেশ্য কি না প্রতি বছর প্রায় 1 লক্ষ ইয়ং এন্টারপ্রেনার তৈরি করা এবং তার জন্য গভর্নমেন্টের তরফ থেকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া হবে 5 লাখ টাকা পর্যন্ত এবং সেটা হবে ইন্টারেস্ট ফ্রি লোন। এবং এই জন্য উত্তরপ্রদেশ সরকার 2024-25 বাজেটে প্রায় 1000 কোটি টাকা মঞ্জুর করেছে এই স্কিমের জন্য। চলে আসুন নেক্সট, মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনা। মাইয়া সম্মান যোজনা কাদের জন্য? মহিলাদের জন্য। কোথায় লঞ্চ হয়েছে? ঝাড়খণ্ডে। তাহলে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন লঞ্চ করলো ঝাড়খণ্ড মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনা। স্কিমটার নাম ঝাড়খণ্ড মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনা। কিসের জন্য? টু এম্পাওয়ার দ্য ওম্যান অফ দ্য স্টেট বাই মেকিং দেম ফাইন্যান্সিয়ালি স্ট্রং। আচ্ছা, তাদের অর্থনৈতিকভাবে বলতে পারো মহিলাদের আরো বেশি স্ট্রং করার জন্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তরফ থেকে এই স্কিমটা লঞ্চ করা হয়। স্কিমটার নাম কি না ঝাড়খণ্ড মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনা। এই স্কিমের আন্ডারে অলরেডি ফার্স্ট ইনস্টলমেন্ট পৌঁছে গেছে। রুপিস 1000 ইচ টু ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ প্রতিটা মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 1000 টাকা করে প্রথম ইনস্টলমেন্ট চলে গেছে। এইরকম প্রাপক বা বেনিফিশিয়ারির সংখ্যা কত? প্রায় 57,120 জন মহিলাকে অলরেডি কিন্তু ফার্স্ট ইনস্টলমেন্ট দিয়ে দেওয়া হয়েছে। যে সমস্ত মহিলাদের ফ্যামিলি ইনকাম 8 লাখ টাকার কম, মানে বাৎসরিক 8 লাখ টাকার কম এবং যাদের বয়স 21 থেকে 50 বছরের মধ্যে, তারা বলতে পারো এই ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সটা পাবে প্রতি মাসে 1000 টাকা। ওকে, অর্থাৎ কন্ডিশন কি না যে সমস্ত মহিলাদের ফ্যামিলি ইনকাম বাৎসরিক 8 লাখ টাকার কম, যাদের বয়স 21 থেকে 50 বছরের মধ্যে, তাদেরকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিচ্ছে ঝাড়খণ্ডের সরকার এবং সেজন্য প্রতি 1000 টাকা প্রতি মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিরেক্টলি ট্রান্সফার করা হবে, যাতে তারা কি না ফাইন্যান্সিয়ালি স্ট্রং হতে পারে। স্কিমটা লঞ্চ করা হলো ঝাড়খণ্ডের কোথায় না পাকুর জায়গাটার নাম, যেখানে কিনা স্কিমটা লঞ্চ করা হলো 18ই আগস্ট 2024 ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এই স্কিমটা লঞ্চ করেন। চলে আসুন নেক্সট, মুখ্যমন্ত্রী বাল পৌষ্টিক আহার যোজনা। 18ই আগস্ট 2024 হিমাচল প্রদেশ সরকার সুখবিন্দর সিং সুক্ষুর তরফ থেকে লঞ্চ করা হয় মুখ্যমন্ত্রী বাল পৌষ্টিক আহার যোজনা। কিসের জন্য? টু প্রোভাইড নিউট্রিশিয়াস ফুড টু চিলড্রেন ইন গভর্নমেন্ট রান স্কুল। তাহলে সরকার দ্বারা পরিচালিত যে সমস্ত স্কুলগুলো আছে সেই সমস্ত স্কুলে যাতে ছেলেমেয়েরা নিউট্রিশিয়াস খাবার খেতে পারে, তার জন্য হিমাচল প্রদেশ সরকারের তরফ থেকে স্কিমটা লঞ্চ করা হয়। স্কিমটার নাম কি? মুখ্যমন্ত্রী বাল পৌষ্টিক আহার যোজনা। Okay, the scheme was launched during an event held in Hamirpur, Himachal Pradesh. এবং এই জন্য সরকার অ্যাডিশনালি কত টাকা বরাদ্দ করেছে না অ্যাডিশনালি কি না 12.75 কোটি টাকা এই স্কিমের আন্ডারে বলতে পারো এই ফাইন্যান্সিয়াল ইয়ারে বরাদ্দ করেছে, যাতে হিমাচল প্রদেশে সরকার পরিচালিত যে সমস্ত স্কুলগুলো আছে সেখানে ছেলেমেয়েরা যাতে আরো বেশি করে নিউট্রিশিয়াস ফুড খেতে পারে, তার জন্যই সরকারের এই উদ্যোগ। কোন রাজ্য সরকার লঞ্চ করেছে? হিমাচল প্রদেশ। স্কিমটার নাম মুখ্যমন্ত্রী বাল পৌষ্টিক আহার যোজনা। চলে আসুন নেক্সট, মুখ্যমন্ত্রী সুখ শিক্ষা যোজনা।
এটাও চালু করেছে কারা? হিমাচল প্রদেশ সরকারের তরফ থেকে স্কিমটা লঞ্চ করা হয়েছে। এই স্কিমের আন্ডারে অ্যানুয়াল অ্যালোকেশন করা হয়েছে কত টাকা? না 53.21 কোটি টাকা, মানে 53,21,00,000 টাকা এখানে বলতে পারো ফান্ড অ্যালোকেট করা হয়েছে। কিসের জন্য? টু প্রোভাইড ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট টু উইডো, ডিসিউট ওম্যান, ডিভোর্স ওম্যান অ্যান্ড ডিসেবল প্যারেন্ট টু সাপোর্ট দ্য এডুকেশন অ্যান্ড ওয়েলবিং অফ দেয়ার চিলড্রেন। তাহলে যে সমস্ত মহিলারা বলতে পারো উইডো অর্থাৎ বিধবা বা ডিসিউট ওম্যান বা ডিভোর্স ওম্যান এবং যাদের ফ্যামিলি, যাদের প্যারেন্টস ডিসেবল, তাদের যাতে ছেলেমেয়েরা এডুকেশন সাপোর্ট পায়, যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য হিমাচল প্রদেশ সরকারের তরফ থেকে স্কিমটা লঞ্চ করা হয়েছে। স্কিমটার নাম মুখ্যমন্ত্রী সুখ শিক্ষা যোজনা। মনে রাখতে হবে কি না, the scheme target to assist two specific age group: the children under the age of 18. Eligible women and parent with disability would get a monthly grant of ₹1,000 to cover their educational, health and nutritional expenses. অর্থাৎ যে সমস্ত ছেলে মেয়েদের বয়স 18 বছরের কম, ওকে 18 বছরের কম, এবং যে সমস্ত মহিলা এবং তাদের প্যারেন্টস বলতে পারো পুরোপুরি ডিসেবল, তারা যাতে মান্থলি 1000 টাকা করে পায় ছেলে মেয়েদের এডুকেশন, হেলথ এবং নিউট্রিশনাল এক্সপেন্সের জন্য। তাই বলতে পারো গভর্নমেন্টের তরফ থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে। নাম হচ্ছে মুখ্যমন্ত্রী সুখ শিক্ষা যোজনা। এই উদ্যোগের জন্য বাৎসরিক 53.21 কোটি টাকা বরাদ্দ করেছে হিমাচল প্রদেশ সরকার। ওকে, তাহলে স্কিমটার নাম মুখ্যমন্ত্রী সুখ শিক্ষা যোজনা। চলে আসবো নেক্সট প্যারামিটার। তাহলে গভর্নমেন্টের স্কিম আমাদের হয়ে গেল। এরপর দেখবো আমরা স্পোর্টস আপডেট। স্পোর্টস আপডেটের মধ্যে প্রথম খবরটা কি আছে না, জার্সি নাম্বার 16, জার্সি নাম্বার 16 এটাকে রিটায়ার ঘোষণা করলো কারা? না হকি ইন্ডিয়ার তরফ থেকে। স্যার এই জার্সিটা কার ছিল? না PR শ্রীজেশ। জার্সি নাম্বার 16টা কার? না PR শ্রীজেশ। সম্প্রতি আমরা দেখলাম কি না, এবারের প্যারিস অলিম্পিকের পর এই PR শ্রীজেশ, যিনি ভারতীয় হকি দলের গোলকিপার ছিলেন, তিনি তার রিটায়ারমেন্ট ঘোষণা করলেন। তো ভারতীয় হকির ক্ষেত্রে তার অবদানের কথা মাথায় রেখে হকি ইন্ডিয়ার তরফ থেকে তার এই জার্সিটাকে রিটায়ার ঘোষণা করে দেওয়া হলো। অর্থাৎ এই নাম্বারের জার্সি কোনো হকি প্লেয়ার, ভারতীয় কোনো হকি প্লেয়ার ইউজ করতে পারবে না। নাম্বার 16 অনলি ফর কি না আমাদের PR শ্রীজেশ। ঠিক একই রকম ভাবে যেমন ক্রিকেটে সচিন তেন্ডুলকরের জার্সি নাম্বার 10, মহেন্দ্র সিং ধোনি জার্সি নাম্বার 7 কে রিটায়ার করেছিল BCCI, ঠিক একই রকম ভাবে কিন্তু এই হকি ইন্ডিয়ার তরফ থেকেও PR শ্রীজেশের জার্সিটাকে রিটায়ারমেন্ট ঘোষণা করে দেওয়া হলো। চলে আসুন নেক্সট। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন কে? না ডেভিড মালান। কোন দেশের ক্রিকেটার ছিলেন? না ইনি ছিলেন একজন ইংলিশ ক্রিকেটার। 37 বছর বয়স এবং ওয়ার্ল্ড নাম্বার 1 T20 ইন্টারন্যাশনাল ব্যাটার, যে কিনা তার রিটায়ারমেন্ট ঘোষণা করলেন ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে। তিনি লাস্ট ইংল্যান্ডের হয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা ICCর মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, যেটা ভারতে হয়েছিল 2023-এ, সেখানে পার্টিসিপেট করেছিলেন। তারা আমাকে বলবে ডেভিড মালান যিনি সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন, তিনি কোন দেশের প্লেয়ার ছিলেন? তখন আমার আনসার হচ্ছে ইনি ইংল্যান্ডের প্লেয়ার ছিলেন। চলে আসুন নেক্সট। ডাচ গ্র্যান্ড প্রিক্স কে জিতলো? ল্যান্ডো নরিস। কোন টিমের হয়ে পারফর্ম করে? ম্যাকলারেনের হয়ে পারফর্ম করে। কোন দেশের বাসিন্দা? ইনি একজন বলতে পারো ব্রিটিশ নাগরিক। তাহলে ম্যাকলারেনের হয়ে ল্যান্ডো নরিস, যে একজন ব্রিটিশ রেসিং ড্রাইভার, জিতলো, খেতাবটা জিতলো ফর্মুলা 1 কিসের? না ডাচ গ্র্যান্ড প্রিক্সে। ওকে, ডাচ গ্র্যান্ড প্রিক্স যেটা হয়েছে কোথায়? নেদারল্যান্ডে হয়েছে। আর এটাই বলতে পারো ল্যান্ডো নরিসের ফর্মুলা 1 ক্যারিয়ারের দ্বিতীয় খেতাব। তাহলে F1 ক্যারিয়ারের দ্বিতীয় খেতাব কে জিতলো? না ল্যান্ডো নরিস। কোন টিমের হয়ে পারফর্ম করে? না ম্যাকলারেনের হয়ে পারফর্ম করে। বাড়ি কোথায়? না বাড়ি হচ্ছে ব্রিটেনে। চলে আসুন নেক্সট। লুসান ডায়মন্ড লিগ 2024। ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার যার নাম হচ্ছে নীরজ চোপড়া, যিনি কিনা এই লুসান ডায়মন্ড লিগে কত নম্বর পজিশন হোল্ড করলেন? না সেকেন্ড পজিশন। কত দূর পর্যন্ত তিনি থ্রো করেছিলেন? না 89.49 মিটার। 89.49 মিটার পর্যন্ত ইনি থ্রো করেছিলেন। আর এই খেলাটা হয়েছিল 21 থেকে 22 আগস্ট 2024। কোথায় হয়েছিল? সুইজারল্যান্ডের লসেনে।
তাহলে লসেন ডায়মন্ড লিগটা 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছে? দেশের নাম জিজ্ঞেস করলে সুইজারল্যান্ড। সেখানে নীরজ চোপড়া র্যাঙ্কিং কত হচ্ছে? সেকেন্ড। কত ডিস্টেন্স পর্যন্ত ইনি ছুড়েছিলেন? 89.49 মিটার পর্যন্ত ইনি কভার করেছিলেন। চলে আসো আরো একজন ভারতীয় ব্যাটার যিনি কিনা ক্রিকেট থেকে অবসর নিলেন, যার নাম কি? শিখর ধাওয়ান, যাকে আমরা কি নামে চিনি? না গব্বর নামে চিনি। 38 বছর বয়সীয় ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান, যে কিনা গব্বর নামে পরিচিত, তিনি সম্প্রতি ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন। ইনি লাস্ট ওডিআই ম্যাচ খেলেছিলেন ডিসেম্বর 2022-এ বাংলাদেশের এগেইনস্টে, কি না? চট্টগ্রামে। লাস্ট খেলেছিলেন বাংলাদেশের এগেইনস্টে চট্টগ্রামে। তাহলে রিটায়ার করলেন কে? গব্বর। ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে গব্বর, মানে যার অরিজিনাল নাম হচ্ছে শিখর ধাওয়ান। চলে আসো ফেমাস পার্সোনালিটি যারা মারা গেছে। আমরা অগস্ট মাসের সেকেন্ড পার্টের মধ্যে যদি আমরা দেখি, ফাদার অফ অগ্নি মিসাইল যিনি মারা গেছেন, এক কথায় মনে রাখবে নামটা কি? নাম হচ্ছে ডক্টর রাম নারায়ণ আগরওয়াল, যাকে বলা হয় ফাদার অফ অগ্নি মিসাইল। 84 বছর বয়সে হায়দ্রাবাদের তেলেঙ্গানাতে মারা গেলেন। জন্ম হয়েছিল রাজস্থানের জয়পুরে 1941-এ। ইনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন 1990-তে এবং পদ্মভূষণ পেয়েছিলেন 2000 সালে। তাহলে মারা গেলেন ফাদার অফ অগ্নি মিসাইল, নামটা মনে রাখবে ডক্টর রাম নারায়ণ আগরওয়াল। নেক্সট মারা গেলেন ডাইরেক্টর জেনারেল অফ কোস্ট গার্ড, যার নাম হচ্ছে রাকেশ পাল। রাকেশ পাল ছিলেন ভারতের কোস্ট গার্ডের কিনা 25তম ডিজি বা ডাইরেক্টর জেনারেল। 1965-তে উত্তরপ্রদেশে যিনি জন্মগ্রহণ করেন, 58 বছর বয়সে তামিলনাড়ুর চেন্নাইতে বলতে পারো মারা গেলেন ইন্ডিয়ান কোস্ট গার্ড ডিরেক্টর জেনারেল, যার নাম হচ্ছে রাকেশ পাল। ওকে, ইনি ক্ষমতায় ছিলেন অর্থাৎ ডিজি হিসেবে ইন্ডিয়ান কোস্ট গার্ডের দায়িত্ব পান হচ্ছে জুলাই 2023-এ এবং তারপরেই বলতে পারো কি না হার্ট অ্যাটাকে ইনি মারা যান। ইনি স্পেশালাইজ ছিলেন কিসে? না গানারি এবং ওয়েপন সিস্টেমে ইনি ছিলেন স্পেশালাইজ। তাহলে নামটা মনে রাখবে রাকেশ পাল। ইনি পরীক্ষায় প্রশ্ন কি দেবে? ইনি সম্প্রতি মারা গেছেন। ইনি ইন্ডিয়ান কোস্ট গার্ডের কততম ডিরেক্টর জেনারেল ছিলেন? তখন মনে রাখবে 25th ডিরেক্টর জেনারেল ছিলেন। চলে আসো মহড়া। সেকেন্ড পার্টে মহড়া না, তেমন কোনো গুরুত্বপূর্ণ মহড়া নেই, তাই এখানে দেওয়া হয়নি। ইম্পর্টেন্ট থাকলে অবশ্যই দেওয়া হতো, যেমন ফার্স্ট পার্টে আমরা ইম্পর্টেন্ট মহড়াগুলো দেখেছিলাম, বাট সেকেন্ড পার্টে তেমন কোনো গুরুত্বপূর্ণ মহড়া নেই। তাই আমরা ডিরেক্টলি চলে যাব কি না মিসলেনিয়াস ইনফরমেশন। মিসলেনিয়াস ইনফরমেশনের মধ্যে প্রথম খবরটা কি আছে? না 28তম কনফারেন্স অফ সেন্ট্রাল অ্যান্ড স্টেট স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। পরীক্ষার প্রশ্ন কোথায় অনুষ্ঠিত হলো? তখন মনে রাখবো নিউ দিল্লিতে এটা অনুষ্ঠিত হলো। নিউ দিল্লিতে ডক্টর আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টার যেটা রয়েছে জনপথে, সেখানে এটা অনুষ্ঠিত হলো। সম্মেলনটা হচ্ছে 28তম। আর এবারে থিমটা কি ছিল এই কনফারেন্সের? তখন মনে রাখবে ইউজ অফ ডেটা ফর ডিসিশন মেকিং স্ট্রেংথেনিং স্টেট স্ট্যাটিস্টিক্যাল সিস্টেম, এটা হচ্ছে এবারে থিমটা। চলে আসুন নেক্সট, 3টে নতুন জলাভূমি বা ওয়েটল্যান্ড, দুটো তামিলনাড়ু থেকে, একটা মধ্যপ্রদেশ থেকে অ্যাড হলো কোথায়? না ভারতের রামসার লিস্টে, এবং সংখ্যাটা গিয়ে টোটাল দাঁড়ালো কতগুলো? না 85টা। তাহলে ভারতে এই মুহূর্তে টোটাল রামসার সাইটের সংখ্যা কত? 85টা। সব থেকে বেশি রয়েছে কোথায়? তামিলনাড়ুতে 18টা, তারপরেই রয়েছে উত্তরপ্রদেশে কটা? না 10টা। তাহলে 3টে নতুন ওয়েটল্যান্ড, যার মধ্যে একটার নাম হচ্ছে কি না নজরায়ন বার্ড স্যাংচুয়ারি, একটা হচ্ছে আমার কুজুভেলি বার্ড স্যাংচুয়ারি, তামিলনাড়ুতে এই দুটো, আর হচ্ছে কি না তাওয়া রিজার্ভিয়ার, এটা কোথায় আছে? এমপিতে। এই 3টে নতুন বলতে পারো ওয়েটল্যান্ড যুক্ত হলো কোথায়? না রামসার সাইটে। এবং ভারতের আগে রামসার সাইটের সংখ্যা ছিল 82টা, নতুন 3টে যুক্ত হওয়ার ফলে সংখ্যাটা গিয়ে দাঁড়ালো কত? 85। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সব থেকে বেশি এই মুহূর্তে রামসার সাইট আমরা ভারতবর্ষে কোন রাজ্যে দেখতে পাই? না তামিলনাড়ুতে, টোটাল আছে 18টা। তারপরেই হচ্ছে উত্তরপ্রদেশে কটা আছে? না 10টা। চলে আসুন নেক্সট, দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা হলো প্রথম এয়ারপোর্ট ভারতবর্ষের রেসপেক্টে যারা কিনা অ্যাচিভ করলো একটা স্টেটাস। কি স্টেটাস? নেট জিরো কার্বন এমিশন লেভেল 5 সার্টিফিকেশন স্টেটাস। তাহলে পরীক্ষায় প্রশ্ন করবে ভারতের কোন এয়ারপোর্ট সম্প্রতি নেট জিরো কার্বন এমিশন লেভেল 5 সার্টিফিকেশন পেল? আনসার হচ্ছে দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যে কিনা সম্প্রতি এই সার্টিফিকেটটা পেল। চলে আসুন নেক্সট, ইন্ডিয়ান নেভি যারা কিনা লঞ্চ করলো আইএনএস কি না আরিঘাত, এটা হচ্ছে সেকেন্ড আরিহান্ট ক্লাস সাবমেরিন ইন বিশাখাপত্তনম। কোথায় লঞ্চ হলো? না বিশাখাপত্তনমে লঞ্চ হলো।
এটা হচ্ছে দ্বিতীয় আরিয়ান ক্লাস সাবমেরিন। তাহলে স্যার প্রথম প্রশ্ন হচ্ছে এই আরিয়ান কথাটার মানে কি না, সংস্কৃতে আরিয়ান কথাটার মানে হচ্ছে ডেস্ট্রয়ার অফ দ্য এনিমি। ওকে, ডেস্ট্রয়ার অফ দ্য এনিমি। তো এটাকে বলা হচ্ছে কি না দ্বিতীয় ভারতীয় নিউক্লিয়ার পাওয়ার ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন। তাহলে স্যার প্রথমটা কি, প্রথমটার নামই তো ছিল আইএনএস আরিহান্ট। ওকে, প্রথমটার নাম ছিল আইএনএস আরিহান্ট, যেটা কিনা 2016-তে সার্ভিসে আনা হয়। আর দ্বিতীয় হিসেবে যেটা লঞ্চ হলো, দ্বিতীয় নামটা কি না আইএনএস আরিঘাট। এই দুটোই বলতে পারো কি না ইন্ডিয়ার নিজস্ব প্রযুক্তিতে তৈরি নিউক্লিয়ার পাওয়ার ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন, যেটা লঞ্চ হলো কোথায় না বিশাখাপত্তনমে বলতে পারো এটা চালু হলো। কবে? 29 আগস্ট 2024। নেক্সট, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর তরফ থেকে 5টা নতুন ডিস্ট্রিক্ট ঘোষণা করা হলো। কোথায়? ইউনিয়ন টেরিটরি অফ লাদাখে। কি কি 5টা? জান্সকার, দ্রাস, শাম, নুব্রা এবং কিনা ছানতাং। তাহলে টোটাল 5টা নতুন ডিস্ট্রিক্ট। স্যার তাহলে আগে কটা ছিল? আগে লাদাখের 2টো ডিস্ট্রিক্ট ছিল, একটা হচ্ছে লে, একটা হচ্ছে কার্গিল। ওকে, আর এখন টোটাল সংখ্যাটা গিয়ে দাঁড়ালো কত? তাহলে 7। তাহলে আগে 2টো ছিল, 5টা নতুন বাড়লো। এখন লাদাখের ডিস্ট্রিক্টের সংখ্যা কটা না 7টা। তাহলে আমাকে পরীক্ষার প্রশ্ন করতে পারে নতুন ডিস্ট্রিক্ট কটা? 5টা। আগের কটা ডিস্ট্রিক্ট ছিল? 2টো। টোটাল এখন লাদাখের ডিস্ট্রিক্ট সংখ্যা কটা? 7টা। নতুন যে 5টা অ্যাড হয়েছে কি কি? জান্সকার, দ্রাস, শাম, নুব্রা এবং ছানতাং। নেক্সট, ভারত লঞ্চ করলো তাদের প্রথম রিইউজেবল হাইব্রিড রকেট। নাম কি জিজ্ঞেস করবে, নাম দিয়ে প্রশ্ন হবে। নাম হচ্ছে রুমি 1। এটা কারা ডেভেলপ করলো না স্পেস জোন ইন্ডিয়া নামে একটা স্টার্টআপ, যেটা রয়েছে কোথায়? চেন্নাইতে। ওকে, মার্টিন গ্রুপের সঙ্গে সহযোগিতায় চেন্নাইয়ে অবস্থিত এই স্পেস জোন ইন্ডিয়া স্টার্টআপ লঞ্চ করলো ভারতের প্রথম রিইউজেবল হাইব্রিড রকেট। নাম কি? নাম হচ্ছে রুমি 1। এই রকেটটাকে লিফট করা হয় একটা মোবাইল লঞ্চ প্যাড থেকে ইস্ট কোস্ট রোড, কোথায় না চেন্নাই, তামিলনাড়ু। যে কিনা যার সাথে কিনা 3টে কিউব স্যাটেলাইট এবং 50টা পিকো স্যাটেলাইটকে ডিপ্লয় করা হয়েছে। তাহলে একই সাথে মাথায় রাখতে হবে এই রকেটটা লিফট করা হয়েছে কোথা থেকে বা উত্তোলন করা হয়েছে কোথা থেকে? চেন্নাই, তামিলনাড়ু থেকে এটাকে লিফট করা হয়েছে। এটা মোবাইল লঞ্চ প্যাড থেকে বলতে পারো এটাকে লিফট করা হয়েছে। তাহলে রকেটটার নাম কি? রকেটটার নাম হচ্ছে রুমি 1। এটা হচ্ছে ভারতবর্ষের প্রথম রিইউজেবল হাইব্রিড রকেট। এটা তৈরি করেছে, ডেভেলপ করেছে স্পেশাল জোন ইন্ডিয়া নামে একটা স্টার্টআপ কোম্পানি ইন পার্টনারশিপ উইথ মার্টিন গ্রুপ। তাহলে এই ছিল অগস্ট মাসের টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স টপিক। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। খুব তাড়াতাড়ি আমরা সেপ্টেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটাও এখানে আপলোড করে দেবো। ওকে, পুজো ভালো কাটুক এই আশাই রাখবো, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু পড়াশোনাটাও কিন্তু কন্টিনিউশন রাখতে হবে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।